নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে রাখছি চোখ রাখছি খবরে। দুর্গাপুজোর আগে শহর আগরতলা যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে করলেন জরুরি বৈঠক। আগরতলা শহরের যানজট সমস্যা নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দুর্গাপুজোর আগেই শহরকে যানজট মুক্ত করতে হবে বলে বৈঠকে উপস্থিত প্রশাসনের উচ্চ আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশ প্রশাসন ও পুলিশ মহলের ওপর চাপ তৈরি করেছে, কারণ বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যত সমাধানহীন রয়ে গেছে যানজট সমস্যা। আগরতলার মূল সড়ক যেমন ফায়ার ব্রিগেড চৌমাথা, বটতলা, আসাম আগরতলা রোড, শহরতলির মহাকরণ সংলগ্ন এলাকা প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে গুরুত্বপূর্ণ সময়ে। রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা বহু গুণ বৃদ্ধি পেলেও পার্কিং ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। অনিয়ন্ত্রিত অটো ও ই রিক্সা চলাচলও বাড়িয়ে দিচ্ছে ভোগান্তি। ট্রাফিক বিশেষজ্ঞদের মতে, শহরের রাস্তাগুলো চওড়া না করে কেবল পুলিশি কড়াকড়ি দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা, বিকল্প রুট তৈরি, বহুতল পার্কিং এবং নির্দিষ্ট অটো স্ট্যান্ড গড়ে তোলা জরুরি। পরিবহন দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী আগরতলা শহরে নিবন্ধিত মোট যানবাহন সংখ্যা প্রায় 2.3 লক্ষ। এর মধ্যে 45% 2 চাকা, 30% অটো বা ই রিক্সা, 25% হলো 4 চাকা ও অন্যান্য যানবাহন। শহরের প্রধান রাস্তাগুলোর দৈনিক গাড়ি বহন ক্ষমতা প্রায় 70,000, কিন্তু এই ক্ষেত্রে বাস্তবে চলাচল করছে প্রতিদিন গড়ে 1,10,000 যানবাহন, অর্থাৎ ধারণ ক্ষমতার তুলনায় প্রায় 57% বেশি যানবাহন চলছে শহর আগরতলার রাস্তায়। নতুন আবাসন প্রকল্প হলেও রাস্তার পরিধি অপরিবর্তিত থাকা, অটো ও ই রিক্সার সংখ্যা বিগত 5 বছরে 40% বৃদ্ধি। বহুতল পার্কিং না থাকায় ফুটপাত ও প্রধান সড়কে গাড়ি দাঁড় করানো, নিয়মিত বাস পরিষেবা সীমিত হওয়ায় ব্যক্তিগত গাড়ি ওপর অধিক নির্ভরতা ইত্যাদি কারণে নিত্য যানজটের শিকার হচ্ছে শহর আগরতলা। এদিনের বৈঠকে দুর্গাপূজার সময়ে 30% বেশি ট্রাফিক পুলিশ মোতায়েন, সংবেদনশীল এলাকায় ও মণ্ডপ ঘিরে ব্যারিকেড ও ওয়ান ওয়ের ব্যবস্থা, অস্থায়ী পার্কিং জোন চিহ্নিতকরণ, বিকল্প রাস্তা ব্যবহার করে যানবাহন বিভাজনের উপর দেওয়া হয়েছে গুরুত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীকে টার্গেট করে সংশোধন করা হয়েছে সিএএ, এতে বাড়বে বিভাজন বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অপরদিকে বেআইনি অনুপ্রবেশকারীদের হাতে গুরুত্বপূর্ণ নথি তুলে দিচ্ছেন রাজ্য সরকারের একাংশ কর্মচারী বলেও অভিযোগ করেন তিনি। বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ক্ষেত্রে পদক্ষেপ নেবার কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুধুমাত্র নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীকে বাদ দিয়ে সংশোধন করা হয়েছে সিএএ আইন। প্রথমে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে তা আরো 10 বছর অর্থাৎ 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীকে বাদ দিয়ে প্রায় সব জাতিগোষ্ঠীকে ছাড় দেওয়া হয়েছে ক্ষেত্রে। তাহলে প্রকৃত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে এই ক্ষেত্রে কিভাবে পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার, তা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এরকম কথা শোনাচ্ছেন এবং কিছু লোককে উৎসাহিত করে রাস্তায় নামাচ্ছেন। তার মন্ত্রক, হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তারাই তো আবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে 2014 ইংরাজির 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এইভাবে বেআইনি অনুপ্রবেশ করেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য, শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায় বাদে। তাহলে তার হুমকির সাথে তার এই ভূমিকার এটা সম্পূর্ণ হাস্যস্কর, সম্পূর্ণ পরস্পর বিরোধী। এবং সর্বশেষ গত সপ্তাহে অমিত শাহর মন্ত্রক যে একটা নোটিশ জারি করেছে, যে ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর 2014 ইংরাজি, এখন এটাকে আরো 10 বছর পিছিয়ে 31শে ডিসেম্বর 2024 সাল করেছে। কাজেই যে সমস্ত বন্ধুরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে উৎসাহিত হয়ে গ্রামে গঞ্জে প্রচার করছেন যে ত্রিপুরাজ্য থেকে সব বিদেশি আবার চিহ্নিত হবে, বের হবে,
এই নোটিশের পর তারপরও কি মনে হয় হবে? আসলে এখানে আমাদের দেশের বর্তমান শাসক দলের কাছে ঘুষপিটিয়া বা অনুপ্রবেশকারী শুধু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের, অন্যদের সম্পর্কে তাদের এরকম কোনো চিন্তা ভাবনা নেই। কাজেই আমাদের দাবি তোলা দরকার, বরঞ্চ আমরা সমস্যারে এটা ওঠানো দরকার, সিএএ বাতিল করা হোক। কেননা সিএএ এটা সংবিধান সম্মত না। আমাদের দেশে কোনো আইন ধর্মকে ভিত্তি করে হয় না, কিন্তু এরকম একটা সংবিধান বহির্ভূত আইন প্রণয়ন করে এটা বিভাজনের রাস্তাটাকে এটাকে প্রশস্ত করছে। রাজ্যে অনুপ্রবেশকারীদের হাতে আধার কার্ড, পিআরটিসি ইত্যাদি গুরুত্বপূর্ণ নথি তুলে দিতেই রাজ্য সরকারের একাংশ কর্মচারী যুক্ত রয়েছেন, যাদের কারণে দালালদের মাধ্যমে বেআইনি অনুপ্রবেশকারীদের হাতে পৌঁছে যাচ্ছে গুরুত্বপূর্ণ নথি। এই সকল নথি দিয়ে ফ্ল্যাট, জমি ইত্যাদি ক্রয় করছেন বেআইনি অনুপ্রবেশকারীরা বলেও এদিন অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমরা যে কোনো ভারতীয় ত্রিপুরাবাসী কেউ এটাকে অস্বীকার করবে না, হ্যাঁ, যে এই রাজ্যে অনুপ্রবেশ অতীতে হয়েছে, এখনো কিছু কিছু হচ্ছে। সরকারি মেশিনারি, বর্ডার বিএসএফ কাঁটাতার বেড়া থাকা সত্ত্বেও তাদের শিথিলতায় আর আমাদের অফিস কাছারির সাথে কিছু দালাল, এদের মাধ্যমে এরা এদেশে পা দেবার আগেই আধার কার্ড, সিটিজেনশিপ কার্ড, পিআরটিসি এগুলো সংগ্রহ করে নিচ্ছেন এবং সেই কাগজপত্রের জোরে কেউ কেউ আগরতলা শহরের ফ্ল্যাট কিনছেন, জায়গা কিনছেন। সংখ্যা হয়তো এই মুহূর্তে হাজার হাজারে হবে না, কিন্তু এগুলি হচ্ছে, এটি কেউ অস্বীকার করে না। 2019 সালে ডিসেম্বরে পাস হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই আইনের অধীনে ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে পালিয়ে আসা অমুসলিম অভিবাসীদের প্রদান করা হয়েছে ভারতীয় নাগরিকত্ব। এর আগে 2014 সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল এর ডেডলাইন। সম্প্রতি এই 3 প্রতিবেশী দেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিরা যারা 2024-এর 31শে ডিসেম্বরের তারিখে বা তার আগে ভারতে প্রবেশ করেছেন, তাদের যদি বৈধ পাসপোর্ট না থাকে বা যদি বৈধ নথির মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে, তবে তারাও সিএ এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি করেন কেন্দ্রীয় গৃহমন্ত্রক। শুধুমাত্র নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীকে বাদ দিয়ে সিএএ সংশোধন আইনের মাধ্যমে কিভাবে অবৈধ অভিবাসী বিতরণ অভিযান সার্বিকভাবে সফল হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সিএ বিরোধিতা থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচন, ত্রিপুরা রাজনীতিতে নতুন সমীকরণ গড়তে চাইছে তিপ্রামথা। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত রয়েছে তিপ্রামথা পার্টি, তবে বিজেপির সঙ্গে অ্যালায়েন্সের বিষয়ে এখনো নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। সাংবাদিক সম্মেলনে জানালো তিপ্রামথা। ত্রিপুরার আঞ্চলিক রাজনীতিতে ফের সরব হলো তিপ্রামথা। নাগরিকত্ব সংশোধনী আইন বা এবং তার নাগরিকত্ব গ্রহণের সময়সীমা বৃদ্ধির বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছে রাজ্য সরকারের বিজেপি সহযোগী তিপ্রামথা। মথা কখনোই সিএ কে সমর্থন করবে না বলে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। একদিকে জনজাতি ভোট ব্যাংক রক্ষার কৌশল, অন্যদিকে বিজেপির সঙ্গে ভবিষ্যৎ জোট সমীকরণে চাপ সৃষ্টির রাজনীতি বলে মনে করছে রাজনৈতিক মহল। महाराज उनको सीएबी का अगेंस्ट में हमने केस सुप्रीम कोर्ट में किया है, तो हम तो सपोर्ट नहीं किया है, हम तो सपोर्ट कभी नहीं करेंगे। इसलिए हमारा त्रिपुरा सा लोगों को लेके महाराष्ट्र एजुकेशन बहुत किया है, त्रिपुरा में बहुत मूवमेंट किया है, अभी तक हम मूवमेंट कर रहा है सुप्रीम कोर्ट में, हम ग्राउंड में लड़ाई कर रहा है, सुप्रीम कोर्ट भी हम लड़ाई कर रहा है। এজিটেশন তো আমরা
2016 সালের পর থেকে ত্রিপুরায় আর ভিলেজ কমিটি নির্বাচন হয়নি। 2021 সালের মেয়াদ শেষ হলেও রাজ্য সরকার করোনার অজুহাতে নির্বাচন পিছিয়েছে। এর ফলে গ্রামীণ জনজাতি জনগণ প্রশাসনিকভাবে উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছে মথা। এই ইস্যুতে দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করায় দলীয় মহলে ধন্যবাদ জানানো হয়েছে তাঁকে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে, যা নির্বাচনের পথকে ত্বরান্বিত করতে পারে। নির্বাচনে বর্তমান অবস্থান স্পষ্ট করছে তীব্রামথা। নির্বাচনে একা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দল, যদিও বিজেপির সঙ্গে জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তীব্রামথা। Because we are doing works for our Tipramotha individually. In case of alliance, in the matter of alliance, we are not able to say right now because our Maharaja is the highest authority to speak about that matter. ত্রিপুরা জনজাতি রাজনীতিতে নিজেদের অবস্থান দিন দিন আরও গুরুত্বপূর্ণ করতে চাইছে তীব্রামথা। সিএ বিরোধিতার মাধ্যমে জনজাতি পরিচয় ও অধিকার রক্ষার ইস্যুকে সামনে আনছে মথা। অন্যদিকে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে সরব হয়ে গ্রামীণ ভোট ব্যাংকের আবেগকে কাজে লাগাতে চাইছে আঞ্চলিক এই দলটি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে ত্রিপুরার রাজনীতির একটি লিটমাস টেস্ট, যেখানে তীব্রামথা প্রমাণ করতে চাইবে যে তারা শুধু জনজাতির স্বার্থের রক্ষক নয়, বরং রাজ্যের মূল ধারার রাজনীতিতে শক্তিশালী খেলোয়াড়। তবে পাহাড়ের রাজনীতিতে সহযোগী আঞ্চলিক দলকে বোতলবন্দি করার নিশ্চিত রসদ রয়েছে বলে দাবি জাতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পুর নিগমের 16 কোটি টাকা লুটের ঘটনা কয়েকদিন কেটে গেলেও এখনো পর্যন্ত এই ক্ষেত্রে রাঘব বোয়ালদের ধরতে পারছে না পুলিশ। প্রশ্ন উঠছে রাজ্যের সাইবার ক্রাইম বিভাগের অস্তিত্ব নিয়েও। আগরতলা পুর নিগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 16 কোটি টাকা চেক জালিয়াতির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য জুড়ে। 1 মাস ধরে পরিকল্পিতভাবে চালানো এই প্রতারণায় ব্যবহৃত হয়েছে ক্লোন চেক ও বনতি। অথচ এফআইআর দায়ের 48 ঘন্টা পরেও তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি বলে অভিযোগ। গত 1 আগস্ট ব্যাংকে একটি চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট পরিচালনাকারী পরিবর্তনের কথা জানানো হয় পুর নিগমের পক্ষ থেকে। পরের দিনই ব্যাংকের সঙ্গে যুক্ত SMS অ্যালার্টের ফোন নম্বর পরিবর্তনের চিঠি জমা পড়ে। ওই নথিতে নতুন অ্যাকাউন্ট পরিচালনাকারী হিসেবে ছিল উত্তম চাকমা নামে এক ব্যক্তির নাম ও স্বাক্ষর, কিন্তু পুর নিগম পরে জানায় ওই নামে কোনো কর্মচারীই নেই তাদের দফতরে। এরপর 6টি চেকের মাধ্যমে মোট 16 কোটি 26 লক্ষ টাকা লেনদেন হয় 3রা আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত। ব্যাংকের হিসেবে দেখা গেছে আসল চেক পুর নিগমের কাছে থাকা সত্ত্বেও ক্লোন করা চেক ব্যবহার করে চালানো হয়েছে প্রতারণা। টাকাগুলো স্থানান্তরিত হয় বহিরাজ্যে 4টি ব্যাংকের অ্যাকাউন্টে। এর মধ্যে মহারাষ্ট্রের নাগপুর সহ বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা তোলা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যে ইউকো ব্যাংকের আগরতলা শাখা ও পুর নিগমে গিয়ে দফায় দফায় তথ্য সংগ্রহ করেছেন পশ্চিম থানার তদন্তকারীরা। তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি পুলিশের হাতে। মামলাটি থানার হাতে থাকলেও সেটি বিশেষ তদন্ত শাখা বা সাইবার ক্রাইম ইউনিটে হস্তান্তরের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত খোলাসা করেনি রাজ্য পুলিশ। মাত্র 1 সপ্তাহ আগে সাইবার ক্রাইম নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর। তার মধ্যেই ঘটল এই নজিরবিহীন লুট। পুলিশের তথ্য অনুযায়ী 2021 সাল থেকে এই রাজ্যে অনলাইন প্রতারণার পরিমাণ প্রায় 47 কোটি টাকা। এর মধ্যে ব্যাংকে ফিরিয়ে দিতে পেরেছে মাত্র 5 কোটি এবং ভুক্তভোগীদের হাতে ফিরেছে মাত্র 34 লক্ষ টাকা। দেশ জুড়েও পরিস্থিতি ভয়ঙ্কর। 2023 সালে অনলাইন প্রতারণার অঙ্ক দাঁড়িয়েছিল 7,400 কোটি টাকায়। 2024 সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে 22,800 কোটির বেশি, যা বৃদ্ধির হারে প্রায় 206%। পুর নিগমের 16 কোটি টাকা লুট গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের প্রশাসনিক নিরাপত্তা নিয়ে। ব্যাংকিং সুরক্ষা ও পুলিশি তদন্তের গাফিলতি না হলে এমন ঘটনা ঘটতো কিনা তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। 3রা আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত দফায় দফায় ক্লোন চেক ব্যবহার করে কোটি কোটি টাকা উইথড্রল দেওয়ার ক্ষেত্রে ব্যাংক এবং আগরতলা পুর নিগমের একাংশ কর্মচারীর সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। তবে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কেন কোনো গ্রেপ্তার নেই তাই জানতে চাইছে রাজ্যের সাধারণ মানুষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
16 কোটি টাকার চেক জালিয়াতির ঘটনা সম্পূর্ণ দায় ইউকো ব্যাংক কর্তৃপক্ষের। শনিবার এক প্রশ্নের উত্তরে এমনটাই প্রতিক্রিয়ায় দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আমরা বিশ্বাস করে টাকা রেখেছিলাম ব্যাংকে, কিন্তু ক্লোন চেক দিয়ে দফায় দফায় উইথড্রল হয়েছে টাকা বলে উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার। এই ঘটনার পূর্ণ তদন্তের বিষয়টিও তুলে ধরেন মেয়র দীপক মজুমদার। ব্যাংকে করেছে, কমার্শিয়াল ব্যাংকে। আমরা ব্যাংকে টাকা গচ্ছিত রাখি। আমাদের সমস্ত প্রজেক্টে আমরা না, সমস্ত ডিপার্টমেন্ট মানুষ বিশ্বাস করে ব্যাংকে তাদের আমানত, তাদের অর্জিত অর্থ জমা রাখে নিরাপত্তার জন্য। আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন যে সামাজিক প্রকল্প বা উন্নয়নের যে কাজগুলি, যে টাকাগুলি কেন্দ্রীয় প্রকল্পের হোক বা রাজ্য সরকার হোক বা পৌর নিগমের ট্যাক্সের টাকা হোক, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে আমরা অ্যাকাউন্টে টাকাগুলি রাখি। প্রয়োজনে যখন কাজ হয় তখন টাকা তুলে কাজ করা হয়। তো সেই সামগ্রিকত আমরা ইউকো ব্যাংকে আগরতলা ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চে আমাদের টাকা ছিল অ্যাকাউন্টে। আমরা যখন মান্থলি রিপোর্ট বের করে দেখেছি, আমাদের 4 পর্যায়ে হায়দ্রাবাদের বেসরকারি সংস্থা ফ্রড জালিয়াতি করে ব্যাংক থেকে 16 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে তুলে নিয়ে গেছে। তো যে নাম্বার চেকে টাকা তোলা হয়েছে, এগুলি ক্লোন চেক, ফলস চেক সব। তো কারণ আমাদের অরিজিনাল চেক আমাদের ব্যাংকে, আমাদের এখনো পৌরসভাতেই আছে, চেক আছে। আমরা কোনো চেক ইস্যু করিনি। এটা ব্যাংকের হয়তো যোগসব থাকতে পারে, আমি জানি না কারা কারা যুক্ত। তো আমরা অন্যরা প্রতিনিধি নিয়ে গেছে। এটা আমাদের যে আমাদের চেক আমাদের কমিশনার সই করে নিত, জাল করে সবটা নিয়ে গেছে। এটার দায়িত্ব হচ্ছে ব্যাংকের, যে কারা কিভাবে তাতে আমি করলে ব্যাংকের কর্মী জড়িত কিনা আমি জানি না, আমাদের পৌর নিগমের কর্মী জড়িত আছে আমিও জানি না। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা বলা যায় যে এখানে আমাদের কিছু করণীয় নেই। আমরা কোনো চেক প্রদান করিনি, আমরা কোনো কোম্পানিকে বরাদ দিইনি। আমাদের টাকা রাখলাম বিশ্বাস করে ইউকো ব্যাংকের কাছে, তাদের থেকে ব্যাংক টাকা খোয়া গেছে। এটা দায়িত্ব তাদের সম্পূর্ণ। আমরা না না, আইনগত বলতে আমরা চিঠি দিয়েছি, আমরা এফআইআর করেছি পশ্চিম থানা। আমরা বলেছি যে এটা সুস্থ তদন্ত হোক আর আমাদের টাকা যাতে আমাদের ফিরিয়ে দেওয়া হয়, এটাই। এক বছরে 1 কোটি বৃক্ষরোপণের জাতীয় সচেতনতা সম্মেলনে সবুজ বিপ্লবের উদযাপন করল পজিটিভ বার্তা। রাজধানী দিল্লির সংবিধান ক্লাবে আয়োজিত হয় শনিবারের এই সম্মেলন। গর্ব ও আশার আবহে শনিবার রাজধানী দিল্লির সংবিধান ক্লাবে অনুষ্ঠিত হলো পজিটিভ বার্তা আয়োজিত জাতীয় সচেতনতা সম্মেলন। উদযাপন করা হলো এক অনন্য সাফল্য। মাত্র 1 বছরে 1 কোটি বৃক্ষরোপণ শুরু হয়েছিল এক দুঃসাহসিক লক্ষ্য দিয়ে, কিন্তু আজ তার রূপ নিয়েছে এক সর্বজনীন আন্দোলনে। কৃষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবকদের মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে এক সবুজ ভারতের স্বপ্ন বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা ও সিইও ডক্টর মলপীঠ। এটি শুধু সংখ্যার বিষয় নয়, প্রতিটি চারা হলো আমাদের যত্ন, সাহস ও দায়িত্ববোধের প্রতীক, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাস্তুতন্ত্রের ভারসাম্য ফিরিয়ে আনার অঙ্গীকার, জানিয়েছেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা ও সিইও ডক্টর মলপীঠ। সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নারী উদ্যোক্তাদের ভূমিকার উপর। তারা শুধু বীজ ব্যাংক ও পরিবেশ বান্ধব ব্যবসা গড়ে তুলছে না, বরং সমাজের অর্থনৈতিক উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ দুয়ের সেতু বন্ধন করেছেন। ডক্টর মলয়পীঠের ভাষায় এই নারীরা শুধু পরিবার নয়, পুরো সমাজকে বদলে দিচ্ছেন প্রকৃতির অভিভাবক হয়ে। এই উদ্যোগে গ্রামীণ স্তরে আন্দোলনের শক্তি ছিল অসাধারণ। এগিয়ে এসে বৃক্ষরোপণ করেছেন হাজার তরুণী, তরুণ, শিক্ষক, চিকিৎসক, সমাজকর্মী। শুধু রোপণ নয়, চারাগুলোর পরিচর্যা ও টিকে থাকার দায়িত্বও নিয়েছেন তারা। সম্মেলন শুধু অতীত সাফল্যের স্মরণ নয়, ভবিষ্যতের আহ্বানও বটে। ঘোষিত হয়েছে গ্রিন মিশনের সম্প্রসারণ পরিকল্পনা, যাতে নতুন করে বিদ্যালয়, প্রতিষ্ঠান ও সম্প্রদায় যুক্ত হতে পারে এই উদ্যোগে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটে মুখে সমষ্টিগত প্রচেষ্টা, সহমর্মিতা ও অধ্যাবসায় গড়ে তুলতে পারে সবুজ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ। এই বার্তা দিয়েই শেষ হয় এদিনের সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারাও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।